বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন তাদের জন্য আসলে অর্থনীতি রিলেটেড যে কোনো টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ। তো গতকালই একটা প্রতিবেদন এসেছে বণিক বার্তায়, যে কোনো অদৃশ্য শক্তি যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। কি সেই অদৃশ্য শক্তি, আর বাজার কেনই বা অস্থিতিশীল হবে, কোন প্রেক্ষাপটে বলা হয়েছে? মূলত ডলারের যে নীতিটা, যে ডলার এতদিন ক্রলিং প্যাগে ছিল, তার আগে ডলার সরকার থেকে বাধাই করে দেওয়া হতো ডলার একটা রেট, কিন্তু এখন সেটা বাজার ভিত্তিক করা হয়েছে। তো এটা কিন্তু একটা খুব বড় চেঞ্জ, আপনাদের সবারই এটা জানা উচিত, ঠিক আছে? এবং এটা করা হয়েছে 14 মে তারিখে, ঠিক আছে? তো এই যে ডলারটা বাজার ভিত্তিক করে দিল, এটা আসলে কি সমস্যা সৃষ্টি করতে পারে বা কতটুকু সুফল বয়ে আনতে পারে, এইটা নিয়ে আসলে আজকের প্রতিবেদনটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমি খুব সংক্ষেপে বলবো এবং কিছু ডেটা বলে দিব, কিছু কোটেশন বলে দিব, আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? প্রতিবেদনটি বণিক বার্তায় এসেছে। আচ্ছা, তো মূলত এই যে আমাদের ডলার ব্যবস্থাটা, আমাদের ডলারটা কি, যে কোনো ডলারের মূল্য বাংলাদেশি টাকার সাথে কিন্তু আমরা কনভার্ট করি, তাই না? যে এটা আবার একটা ডেটা ছিল যে 2022 সালে যদি আপনি পর্যালোচনা করেন দেখবেন যে 2022 সালে ছিল $1 সমান 85 টাকা। ঠিক তার 1 বছর পরে এটা হয়ে যায় 100 টাকা। তার পরের বছর 2024 সালের জানুয়ারিতে এটা হয়ে যায় 110 টাকা। জুনে হয়ে যায়, ট্রোলিং প্যাক নীতি যখন দেয়, 118 টাকা। এবং চলতি বছর জানুয়ারিতে এটা 120 টাকা হয়ে গেছে। এটা কিন্তু একটা চমৎকার ডেটা, আপনারা এটা পরীক্ষার খাতে দিতে পারেন যে এই যে 2022 থেকে 2025 পর্যন্ত এই সময়টায় কিভাবে ডলারের দাম 85 টাকা থেকে এখন 120, কোথায় 125, 27 পর্যন্ত চলতেছে। তো এই যে এত একটা দামের চেঞ্জ, মাঝখানে প্রায় 35 টাকা, 40 টাকার মতো ফারাক আছে। তো এই যে এত বেশি দামের পরিবর্তন, এটা কিন্তু আসলে এই যে বাজার ভিত্তিক যে আমরা করে দিলাম এখন, আবার এটা আরো বড় সমস্যাও সৃষ্টি করতে পারে, আবার সুফলও আনতে পারে, ঠিক আছে? তো এটা নিয়ে প্রতিবেদনটা দেখা যায়। আমাদের মতো যারা স্বল্পোন্নত দেশ আছে, স্বল্পোন্নত অর্থনীতির দেশ আছে, এই সকল দেশে ডলারটাকে, বিনিময় হারটাকে বেঁধে দেওয়া হয়। এর কারণ কি জানেন? এর কারণ যদি হচ্ছে আমরা ডলারটাকে বাজার ভিত্তিক করে দিই, তখন দেখা যায় বাজারে কিছু সিন্ডিকেট থাকে, তারা এই ডলারের দামটা অস্বাভাবিক হারে বাড়িয়ে দেয় এবং বাড়িয়ে একটা একটা কি ব্যবসা শুরু করে এখানে মাঝখানে। যেমন আপনি রিসেন্টলি দেখতে পারবেন এই যে যারা হজযাত্রী, হজযাত্রীর প্রভাবে ডলারের দাম 127 টাকা পর্যন্ত হয়ে গেছে, যেখানে 120-22 টাকা আর অ্যাভেলেবেল চলতেছিল। 7-8 টাকা ডলারের দাম, পার ডলার দাম বেড়ে গেছে। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন চাহিদা অনুযায়ী বাজারে এটার দাম হঠাৎ বেড়ে যায়, কমে যায়। তো এটা কিন্তু আসলে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরো বেশি সংকট, কেননা এখানে এভাবে ডলারের একটা সংকট পড়ে থাকে সবসময়, ঠিক আছে? কিন্তু তারপরেও আমরা এটাকে বাজার ভিত্তিক করছি। কেন করছি? কেন, আইএমএফ এর ঋণের যে চতুর্থ এবং পঞ্চম কিস্তি আমাদেরকে দিবে, সেই অর্থ ছাড়ের যে শর্তটা, সেই শর্তের মধ্যে আছে যে কি আমাদের ডলার ব্যবস্থাটা বা ডলার বিনিময় হারটা বাজার ভিত্তিক করতে হবে, ঠিক আছে? তো এই কারণে বাজার ভিত্তিক করা। তো এই জন্য সবারই একটা অনেক বড় কনসার্নিং বিষয় যে কোনো অদৃশ্য শক্তি যাতে এই বাজারটাকে অস্থিতিশীল করতে না পারে। একটু আগে আমি দেখাইলাম যে আসলে 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত ডলারের হারটা কিভাবে চেঞ্জ হয়েছে। আপনার পরীক্ষার খাতায় কিন্তু সুন্দর করে এটা লিখতে পারবেন, এই ডাটাটা, ঠিক আছে? আসেন এবার আসি যে কিছু অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের মতামত কি, এটা ডিরেক্ট আপনি কোট করতে পারবেন সুন্দর করে। দেখেন তারা এটাকে বলছে যে বাজার ভিত্তিক এই ব্যাপারটা, এই সিদ্ধান্তটা সময় উপযোগী এবং বাস্তবমুখী। কারণ কি? কারণ দেখাইছে যে রপ্তানি এবং প্রবাসী আয় ঊর্ধ্বমুখী। তো রপ্তানি এবং প্রবাসী আয় যদি ঊর্ধ্বমুখী থাকে, ডলারের দাম যদি বাজার ভিত্তিক হয়, তার মানে একটু বেশি যদি থাকে, তখন মানুষ রপ্তানি করতে বেশি আগ্রহ বোধ করবে। আবার প্রবাসীরা টাকা পাঠাতেও বেশি আগ্রহ বোধ করবে, যেহেতু টাকার মান কম, মানে $1 বেশি টাকা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আবার অন্যদিকে দেখেন, সুবিধার বিষয় হচ্ছে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম কমে গেছে, অন্যান্য পণ্যের দামও একটু স্বাভাবিকভাবে কমে আসছে। তো এতে করে ডলারের দাম যদি খানিকটা বেড়ে যায় বাংলাদেশে, বা ওই যে বাংলাদেশি টাকা একটু অবমূল্যায়ন হয়, সেটার ইফেক্টটা বাজারে একটু কমই পড়বে, অত বেশি পড়বে না, যেহেতু পণ্যের দাম কমছে। তো এই দিক থেকে অর্থনীতিতে একটা সুফল বয়ে আনতে পারে। এই যে এই কথাটুকু আপনারা সুন্দর করে কোট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা অনেক অর্থনীতিবিদ এবং বিশ্লেষক মনে করে। এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করছে যে অতি প্রয়োজনের জন্য, ওই যে বললাম না একটা সংকট সৃষ্টি হতে পারে, এই জন্য $50 কোটি একটা তহবিল গঠন করেছে। যখন একটা সংকট ক্রাইসিস ক্রিয়েট হবে, ডলারের দাম বাড়তে থাকবে, তখন কিছু ডলার বাজারে ছেড়ে যাতে ওই দামটাকে
নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিলেও এটার উপরে যে একটা আশঙ্কা থাকে এটা উপেক্ষা করা যায় না। এটা উপেক্ষা করা যায় না, এর একটা কারণ দেখি। দেখেন, এটা চমৎকার কারণ ঘটছে যে চমৎকার বলবো না আসলে, এই সপ্তাহে $11 কোটি রেমিটেন্স কম আসছে। কম কেন আসছে? বিশ্লেষকরা এটা মনে করতেছে যে এই যে কম আসছে এর একটা কারণ হচ্ছে যে প্রবাসী বাঙালি যারা আছে বা যারা ডলার অ্যাগ্রিগেটর যারা আছে, তারা একটা সিন্ডিকেট করে ভাবতেছে যে তারা ডলার ধরে রাখতেছে। প্রশ্ন হচ্ছে ডলার কেন ধরে রাখতেছে? তারা আসলে ভাবতেছে যে ডলারের দাম বাড়তে পারে। ডলারের দাম যেহেতু বাজার ভিত্তিক করছে, কিছুদিন পরে ডলারের দাম বাড়বে। তো বাড়লে তখন তো টাকা পাঠালে মানে ডলার পাঠালে বেশি টাকা পাওয়া যাবে দেশে। এই আশায় অনেকে কি করতেছে, ডলার ধরে রাখতেছে। তো যদিও সামনে কোরবানি ঈদ আছে, অন্যান্য বিষয়ে প্রোগ্রাম আছে, তো এই কারণে আসলে টাকা আরো ডলার আরো আসতে পারে এই আগামী কিছু সপ্তাহে। কিন্তু তারপরেও তারা কিন্তু এটা ধরে রাখছে, ঠিক আছে? তো এই ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংকের যিনি হচ্ছে বর্তমান গভর্নর, 13তম গভর্নর হাসান এইচ মনসুর স্যার এখানে বলেছে এই ব্যাপারটা যে আসলে এটা আমাদের একটু বোঝা উচিত যে তার ভাষ্যমতে ডলারের যে দামটা, এই দামটা আসলে ধরে রাখলে ক্ষতির মুখে পড়তে হবে প্রবাসী বাংলাদেশি এবং এগ্রিগেটরদের। কেন ক্ষতির মুখে পড়তে হবে? এবং হাসান এইচ মনসুর স্যার বলছে যে এই যে আমরা এটাকে বাজার ভিত্তিক করছি, এই ডলার ব্যবস্থাটাকে, ডলার বিনিময় হারটাকে, এটা কিন্তু আসলে বাজার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করি এবং এই পরিস্থিতিটাকে স্থিতিশীল রাখার সম্ভাবনাই বেশি। তো আমরা এই পরিস্থিতিকে স্থিতিশীল রাখবো, দাম আহামরি বাড়তে দিব না। তো আপনি যে অনেক আশা করে ডলার জমায় রাখবেন নিজের কাছে, পরে ছাড়বেন বলে এটা করে তেমন একটা লাভবান হবেন না, ঠিক আছে? এই কথাটা তিনি বলেছে আর কি। এবং তিনি আসলে সকলকে আহ্বানও করছে, উৎসাহ করছে যে আসলে আমাদের সকলের উচিত হবে সহযোগী মনে হয়ে কাজ করা। আমরা আমাদের জানি একটা ক্রান্তিকাল থেকে আমরা উঠেছি অর্থনীতি, তো আমরা সবাই আসলে যেন আমরা সমষ্টিকভাবে আমরা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য আসলে এই যে প্রবাসীদের যে রেমিটেন্সের ব্যাপারটা, এই ব্যাপারগুলো যাতে আমরা প্রবাহটা ঠিক রাখি। কেননা দেশের মানুষ অলরেডি একটা উচ্চ মূল্যস্ফীতির একটা অভিঘাত সহ্য করতেছে, তার উপর যদি ডলারের দাম এভাবে বেড়ে যায়, এইটার বোঝাও কিন্তু কি এই জনগণকে নিতে হবে। তো এটা কিন্তু আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকেও ব্যাপারটা নেওয়া উচিত আর কি। এখন বাংলাদেশ ব্যাংকের থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেটা সবসময় বলা হয় যে তারা তো খুব ভালো পর্যবেক্ষণ করবে, সেটা তো ঠিক আছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিচ্ছে যে প্রতিটা ব্যাংক তারা যেন ডলারের সর্বোচ্চ হার আর সর্বনিম্ন হার এটা প্রকাশ করে জনসম্মুখে, যে কত টাকায় সর্বোচ্চ বেচা কিনা হচ্ছে, সর্বনিম্ন কত। এতে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে এবং সেখান থেকে আসলে যারা টাকা পাঠাবে বা যারা বাইরের দেশ থেকে কিনবে বা যারা রপ্তানি করবে, তারা আসলে তখন একটা মানে ওই যে বিভিন্ন আসলে তাদের অপশন থাকবে আর কি, ঠিক আছে? তো এই একটা বিষয় বাংলাদেশ ব্যাংক সৃষ্টি করছে এবং বলে দিচ্ছে আর কি, চাপ দিচ্ছে। তো যাই হোক, ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার চালু হলে দেশের আর্থিক খাতে একটা বড় ধরনের নীতিগত সংস্কার কিন্তু এটা আসলে। এর ধারাবাহিকতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে দীর্ঘদিন ধরে যে অর্থনৈতিক সংকট এটা পুনরুদ্ধার করা সহজ হতে পারে। তো এই ছিল আজকের প্রতিবেদনটা। ধন্যবাদ সবাইকে।